সুপ্রিয় দর্শক, নিটোল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি। সঙ্গত কারণে আজকে দুজন রাজনীতিবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই সময়কালে সমসাময়িক রাজনীতি, সম্প্রতি ঘোষিত বাজেট এবং অন্যান্য প্রসঙ্গগুলি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন অলরেডি স্টুডিওতে আমার বাঁদিকে জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুদু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে, ধন্যবাদ। এবং একই সাথে আমার ডানে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল। অসীম দা, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে, ধন্যবাদ। আমরা যেই কথাটি দিয়ে শুরু করেছি, সমসাময়িক রাজনীতি, বাংলাদেশে সম্প্রতি 6 জুন মূলত বাজেট ঘোষিত হলো। এই বাজেট প্রসঙ্গে আমরা প্রথমে একটু কথা বলবো। দুদু ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে আমরা যখনই গণমাধ্যমে বাজেটটিকে অ্যানাউন্স হতে দেখি, তার আগে থেকেই বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধির বিভিন্ন খবর, জনমনের শঙ্কা। আমাদের এখানে যারা কনসার্নড হয়ে ফোন করেছেন তারাও সেটি রেজ করছেন। কিন্তু বাজেটে দেখা যায় নির্দিষ্ট কিছু জিনিসের দাম বাড়বে বলে অ্যানাউন্স করা হয়, কিছু জিনিসের দাম কমবে। কিন্তু বাজেটটি এমনভাবে ফ্রেমিং হয় বা মানুষের কাছে এমনভাবে মাইন্ডসেট চলে আসে যে বাজেট মিনস বোধহয় দাম বেড়ে যাবে। এটিকে নিয়ে মানুষের একটা কনসার্ন দেখা গেছে। আর রাজনীতিবিদ হিসেবে আপনিও এই কনসার্নগুলো নিশ্চয়ই রিড করেছেন, সে সম্পর্কে। জি, আপনাকে ধন্যবাদ। আমার অন্যতম সহকর্মী টকশোতে মাঝে মাঝে আমি তার সঙ্গে করি, অসীম কুমার উকিল, তাকেও শুভেচ্ছা। আর দর্শক যারা দেখছেন অনুষ্ঠান, তাদেরকে অভিনন্দন। বাজেট নিয়ে বেশ 6 জুনে পেশ করার পরে ইতিমধ্যে বেশ কিছু টেলিভিশনে আমি নিজেও গেছি, আর প্রতিদিনই কম বেশি আলোচনা হচ্ছে। আমার একটা জিনিস এবার বিশেষ করে নজরে আসছে, যে এই বাজেট দেওয়ার পরে যিনি দিয়েছেন তিনি পণ্ডিত মানুষ, অর্থমন্ত্রী, শিক্ষক ছিলেন, কিন্তু তিনি এই বাজেট দেওয়ার পরে সাংবাদিক সম্মেলনে যখন সাংবাদিকদের সঙ্গে তিনি মত বিনিময় করছিলেন, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটা আমার দৃষ্টিতে পড়েছে, কখনো তিনি উত্তেজিত হয়ে গেছে, কখনো প্রশ্ন এড়িয়ে গেছে, কখনো হাসি মুখে জবাব দিয়েছে। বাজেটটাও এরকম। আচ্ছা, অর্থাৎ এই বাজেট দেওয়ার পরে সরকারি প্রতিক্রিয়া যাই হোক, আমি বিশেষজ্ঞ পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন, অর্থ উপদেষ্টা হিসেবে, যেমন ডক্টর আতাউর রহমান বাংলাদেশ ব্যাংকের চিফ ছিলেন, ডক্টর আতিউর, হ্যাঁ, তো উনি সরকার ঘেঁষা মানুষ হিসাবে পরিচিত। তিনিও প্রশংসা করতে পারেননি। অর্থাৎ জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে সেগুলো নিয়ে আসা, অর্থাৎ 9%-এর যে প্রশ্ন 6%-এ আসা, এটা যে একটা দুর্বোধ্য ঘটনা, সেটা তিনি এই বাজেট দিয়ে সম্ভব না, এটা তিনি বলেন। সালাউদ্দিন সাহেব, সাবেক গভর্নর, মুদ্রাস্ফীতি সম্বন্ধে যেসব কথা বলেছেন, একটা বিশেষজ্ঞ পর্যায়ের যেসব অর্থনীতিবিদ, তারা কিন্তু এই বাজেটের উপর আস্থা রাখতে পারে নাই। আমার কাছে যেটা মনে হয়, যে জিনিসগুলোর দাম কমানো হবে বলে উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যে সেগুলোর দাম, মানে বাজেট যখন বলে যে আসবে, এমনি বেড়ে যায়। সেগুলো কমানো আর না কমানোর উপরে তো বাজেটের উপর কিছু নির্ভর করে না, আমার কাছে মনে হয়েছে। এই বাজেট আমার কাছে মনে হয়েছে দারিদ্রতা আরো প্রকট করবে। বিশেষজ্ঞদের আলোচনা প্রসঙ্গে আমার কাছে মনে হয়েছে, যেমন একটা প্রশ্ন সামনে আসছে, 30%, 15%। আপনি এই যে, আমি ঠিক এটা মাথায় ঢোকে নাই, প্রধানমন্ত্রী যদি ব্যাখ্যা দিয়েছেন যে 15% কালো টাকা সাদা করার জন্য মাছ ধরার চার হিসাবে তিনি ব্যবহার করছেন। এটা যদি 30% করে স্বাভাবিক এবং সৎ ব্যবসায়ী, চাকরিজীবী, এদের জন্য 15% করতেন, সেটাই তো গ্রহণযোগ্য হতে পারত। কিন্তু মানে যে ব্যাংকে ঋণের নামে লুটপাট করেছে বা অসাধু পথ অবলম্বন করে টাকা কামিয়েছে, আছে, সেই টাকাগুলো সাদা করার, আমি একেবারে এই পদক্ষেপকে আমি রং বলছি না, কিন্তু যে অঙ্কে ব্যাখ্যা করে সামনে আনা হয়েছে, এটা কোনোভাবেই মানে অর্থনৈতিক দুর্বৃত্তপরায়ণতা কমাবে না।
বাড়াবে। কিন্তু একটা প্রসঙ্গ একটু আপনার সাথে যোগ করি, আমরা সবসময় দেখছি যে বিভিন্ন পেশাজীবীরা বাজেট এই অ্যানাউন্স হওয়ার আগে কয়েক মাস ধরেই বিভিন্ন আইডিয়া সাজেশন বিভিন্ন সময় মিনিস্ট্রিকে ইনফরমেশন তো নয়, এটা ফাইন্যান্স এবং প্ল্যানিং মিনিস্ট্রিকে দিয়ে থাকেন, তার মাধ্যমে সেগুলো রিফ্লেক্টেড হওয়ার কথা। তাহলে এই যে কনসালটেশনগুলো হয় এগুলো কি আলটিমেটলি বাজেটে রিফ্লেক্টেড হয়? না হলে মানুষ এত কনসার্ন ব্যক্ত করে কেন? ধরো যাক সব পেশাজীবীরাই তাদের মতামত দাবিগুলো দিয়ে থাকে। মতামত, দাবি, উদ্দেশ্য সবকিছু দেয় বটে, কিন্তু সরকার বা এই সংক্রান্ত ব্যাপারে যারা বাজেট তৈরি করা প্রণয়ন করে তারা এইটা কতটা গ্রহণ করে, কতটা সদৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। যেমন আমি শুরুতেই বলেছি, যেমন বর্তমান অর্থমন্ত্রী প্রবীণ মানুষ, পণ্ডিত পর্যায়ের মানুষ, তার হাত থেকে এই ধরনের বাজেট এই সংকটকালীন সময়, এখন আমি মনে করি প্রথম সংকটকালীন সময় চলছে, সেই ধরেন তাজউদ্দিন সাহেবের আমল থেকে এ পর্যন্ত যারাই অর্থমন্ত্রী আছে, আমি কারো সমালোচনা করছি, অর্থমন্ত্রী যাদের প্রোফাইলগুলো ছিল সেটা কথা বলছেন, সেটা উনি কোনো অংশ কম না, রাইট, তাদের থেকে কোনো অংশ কম না, কিছু কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য। তার হাত থেকে এটি আমার মনে হয়েছে প্রত্যাশিত না। রাইট। এই প্রসঙ্গে থ্যাংক ইউ দুবে, আপনি শুরু করলেন। অসীমদা, আপনি রাজনীতি সংশ্লিষ্ট মানুষ, সিজন পলিটিশিয়ান, এলাকায় যান, কথাবার্তা হয়, বাজেট যখন কথা হয় বাজেটের সাথে সাধারণ মানুষের কনসার্নগুলো উঠে আসে, যেগুলোর কিছুটা শামসুজ্জামান দুদু বলেছেন। আপনার কিছু অবজারভেশন আমাদের সাথে যদি যোগ করেন। আপনাকে ধন্যবাদ। সহ-আলোচক শ্রদ্ধেয় শামসুজ্জামান দুদুকে স্বাগত। যারা অনুষ্ঠান দেখছেন টিভি সেটের সামনে বসে তাদেরকে শুভেচ্ছা। বাজেট তো আসলে একটা বছরের সরকারের হিসাব নিকাশটা দেওয়া হয় আগে, এবং আমি এটা বিশ্বাসই করি যারা ক্ষমতায় থাকে, সরকারে থাকে, তারা ভালো কিছুর করার প্রত্যাশা নিয়ে এই বাজেটটা প্রণয়ন করেন, এবং যারা বিরোধী দলে থাকে তারা গতানুগতিকভাবেই বলে আসছে মানি না, মানব না। এটা আমাদের ছাত্র জীবনে রাখি, দিনের বেলা মানে আগের দিনে আমরা ব্যানারটা লিখে রাখতাম, গণমুখী ও গণবিরোধী। হ্যাঁ, গণবিরোধী বাজেট মানি না, মানব না, গরিব মারার বাজেট মানি না, মানব না। এবং বাজেটের একটা কপি পাইলে এনে অপরাধ বাংলা পাদদেশে অগ্নিসংযোগ করা, সারা দেশে এগুলি নিয়ে মিছিল করা, এই জায়গাগুলি ছিল। এখন অবশ্য অনেকটা পাল্টে গেছে, মিছিল টিছিল সেই অর্থে খুব কম হয়, তবে এটা প্রতিবাদ থাকে, এবং এটি অপ্রত্যাশিত না, এটি খুব প্রত্যাশিত। আমি যে জায়গাটা বলতে চাই, বাজেট আমাদের মতো দেশে বাজেট নিয়ে আলোচনা সমালোচনা থাকবে। আমি মনে করি যে একটা ব্যালেন্স বাজেট হয়েছে সমস্ত কিছুর মাঝখানে দাঁড়িয়ে। জনাব শামসুজ্জামান দুদু বলতেছিল যে সময়ের বিবেচনাটা খুব সুসময়, তা তো নয়। নতুন সরকার গঠন করার পর আমরা তো করোনা উত্তর বিশ্বে অনেক ধকল অর্থনীতির ক্ষেত্রে, হ্যাঁ, সেই জায়গাগুলি অনেক কিছু আছে আর কি, সেই মাঝখানে দাঁড়িয়ে এটা দেওয়া হয়েছে। আপনার বলছিলেন যে পেশাজীবীদের প্রস্তাবগুলি, পেশাজীবীরা আগেও সেই রকম আলাপ আলোচনা পেশাজীবীদের সাথে হতো, তেমনটি নয়, কিন্তু সাম্প্রতিককালে গত 2-4-10 বছর যাবৎ এই প্রবণতাটা চালু হয়েছে, বা 15-20 বছর যাবৎ যেটুকু বলি, এখানে একটা লিমিটেশন থাকে। একটা পেশাজীবী মানুষ, একজন পেশাজীবী ডাক্তাররা যখন কথা বলতে বসে আর কি, প্রস্তাবাবলী দেয়, তারা মূলত তাদের সেক্টরটাকে ঘিরেই সব কিছু সাজায়। অন্য কোনো সেক্টরের কি হবে না হবে এটা ভাবে, বিষয়টা এরকম না, বা বিবেচনায় আনাটা তাদের প্রয়োজন মনে করে না। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মাননীয় মন্ত্রী সহ যারা বসে, যখন তারা সবগুলি সেক্টর সামনে রেখে বাজেটটা তৈরি করে, সেক্ষেত্রে পেশাজীবীদের প্রস্তাবাবলী সব মানা যেমন সম্ভব হয় না, আবার তাদের প্রস্তাবাবলী একেবারেই অ্যাভয়েড করা হয় বিষয়গুলি, তাও না। এটা সমন্বয় থাকে দিশে দ্যাটে, এটি উপর থেকে বসে সব কিছু মিলে সাজা এগিয়ে যায়। আমি মনে করি যে এটা বাজেট হয়েছে, ভালো হয়েছে, আলাপ আলোচনা চলছে পার্লামেন্টে বাজেটের উপরে, এটা পাস হবে, এবং কিছু ব্যতিক্রম ছাড়া সব কিছু নিয়ে এগিয়ে যাবে সম্মুখ পানে, আমি এটা বিশ্বাস করি।
এর বাইরে ইন ডিটেলস আলোচনাটা এখন করতে চাচ্ছেন। আপনার সমসাময়িক রাজনীতির আরো প্রাসঙ্গিক বিষয় আছে, এটাও বাজেটও সমসাময়িক। তারপরেও বাজেট বিশেষজ্ঞরা যে দৃষ্টিকোণ থেকে আলোচনাটাকে টেনে নিয়ে যেতে পারে, আমাদের মতো ট্র্যাডিশনাল পলিটিশিয়ানরা সেই জায়গাতে একটা ফারাক থেকেই যায়। রাইট, আপনি যথার্থই বলেছেন। আমরা রাজনীতি সংশ্লিষ্ট এবং স্থানীয় রাজনীতি মূলত সংশ্লিষ্ট আরেকটি বিষয়ে কথা তুলতে চাই, সেটি হচ্ছে শামসুজ্জামান দুদু ভাই, আপনি লক্ষ্য করেছেন যে উপজেলা নির্বাচনের কয়েকটি ধাপ অতিক্রান্ত হয়েছে। আমরা যেই উপজেলা নির্বাচন দেখেছি ছোটবেলা থেকে, আপনারা তো আরও বেশি দেখেছেন, অভিজ্ঞতা বেশি, সেরকম উৎসব মুখর তো নয়ই, বরং কিছুটা নীরবে নিঃশব্দে উপজেলা নির্বাচন কয়েকটি ধাপ অতিক্রান্ত হলো। এবং এটি স্থানীয় রাজনীতির সাথে যেমন সংশ্লিষ্ট, তারপরে আবার যদিও আমরা বলছি যে সরাসরি পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না, কিন্তু প্রত্যেকেই একটা ধারণা থাকে কে কোন দলের বা কেমন প্রার্থী। যতটুকু উপজেলা নির্বাচন হয়েছে, আপনার কিছু অবজারভেশন আমাদের সাথে যদি শেয়ার করেন এই প্রসঙ্গে, কিভাবে চলছে? আসলে আমার দৃষ্টিতে মনে হয়েছে যে বাংলাদেশে 2014 সালের পর থেকে, মানে 14 সাল থেকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা একটা ধস নেমে গেছে। সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন, যেটা সংসদ নির্বাচন আমরা বলি, আর স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন একটা মার্কার উপর ভিত্তি করে যে দলগুলো থাকে তারা ইলেকশন করে, ঠিক তেমনি এই নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনেও মার্কা ভিত্তিক ছিল, অর্থাৎ যে প্রার্থী যে দলের সেই প্রার্থী সেই দলের মার্কাটা ব্যবহার করত, আর ছিল কিছু স্বতন্ত্র। এবার আবার আইন সংশোধন না করেই, আইন কিন্তু সংশোধন করা হয় নাই, আচ্ছা, কিন্তু মার্কাটা পার্টি মার্কা না করে আপনার ধরেন পূর্বের নিয়ম অনুযায়ী, নিয়ম বা পূর্বের প্রথা অনুযায়ী ধরেন অন্য মার্কা দিয়ে ইলেকশন হচ্ছে। তো এই যে নির্বাচনে আমি জাতীয় ক্ষেত্রে নিয়ে আসলাম, আবার পার্টিগুলো মার্কা বাদ দিয়ে করলাম, এটা আমার কাছে মনে হয় এটাই প্রমাণ করে যে এখানে কোনো সিস্টেম কাজ করছে না। যেমন উপজেলা নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগের অর্থাৎ বিএনপি এবং 64টি রাজনৈতিক দল ইলেকশন না যাওয়া এবং ভোটারটা তুলনামূলকভাবে এখানে না থাকা, সেটাকে মাথায় নিয়ে, মানে এই যে ধরেন আওয়ামী লীগই বিদ্রোহী প্রার্থী, অন্য যে কোনো বার যে বিদ্রোহী প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো, দল বিরোধী হিসাবে চিহ্নিত করা হতো, কিন্তু গত 7ই জানুয়ারি নির্বাচনে এটা কিন্তু আওয়ামী লীগ করে নাই। আচ্ছা, উৎসাহিত করছে একই দলের সরকারি প্রার্থী, একই দলের বিরোধী প্রার্থী, মানে স্বতন্ত্র প্রার্থী, অন্য কোনো প্রার্থী জাতীয় পার্টিকেও আমার বিবেচনায় বিরোধী দল ভাবছে কিনা সন্দেহ, তাদের সঙ্গে আলোচনা করে কিছু ছিট ছেড়ে দেওয়া হয়েছে। এটা এক অভিনব ব্যাপার। কারণ এই জন্যে যে যদি 14 দলের মধ্যে তারা থাকতো, ছেড়ে দিত, তাহলে আলাদা কথা ছিল, এরা তো বিরোধী দল। সেই বিবেচনায় নির্বাচনী ব্যবস্থা, দলীয় ব্যবস্থা তছনছ হয়ে গেছে। এখন স্থানীয় সরকারের নির্বাচনে 3-4% মানুষও কি ভোট দেয় কিনা, আমরা পত্রপত্রিকায় বা বিভিন্ন মাধ্যমে আমরা যেটা জেনেছি দেখেছি, খাখা একেবারে কোনো ভোটারই নাই, খালি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, তারা তাদের মতো করে যেখানে যার ভোট দেওয়ার দরকার বা সরকারের যে লিস্ট আসছে সেটা দেওয়া হচ্ছে। বাংলাদেশে ওই জাতীয় সংসদে বলেন, স্থানীয় সরকারে বলেন, এই ব্যবস্থাটা যেটাকে উৎসব ছিল ধর্মীয় বিবেচনায়, ধরেন আমি ঈদ, কুরবানি অথবা পূজা, সেরকমই এটাও একটা উৎসব ছিল, কিন্তু সেই উৎসবটা এখন একেবারেই মানে যাচ্ছে তাই পর্যন্ত। আমি একটা বিরতিতে যাব, তার আগে একটু কিছু মতামত এই প্রসঙ্গে উপজেলা সম্পর্কে অসীম ভাই একটু নেই। অসীম ভাই, এই যে স্থানীয় নির্বাচনের বা স্থানীয় রাজনীতির ইম্প্যাক্ট মানে কিছুটা কমতে কমতে এখন কিছুটা অপ্রতুল, যেটি শামসুজ্জামান দুদু বলছেন, একেবারেই পার্সেন্টেজ নিয়েও তো হয়তো আমরা কথা না বলতে পারি, কিন্তু এটা যে ইম্প্যাক্টটি আগের তুলনায় সেটি নিয়ে কথা হচ্ছে। তুলনামূলক বিচারে কথা বলতে গেলে তো সমস্যা আছেই।
কিন্তু এটার আবেদন ফুরিয়ে গেছে স্থানীয় সরকার নির্বাচনের, বিষয়গুলো এরকম না। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, এটা গুরুত্বপূর্ণ দল, সেক্ষেত্রে আপনার ভোটারের উপস্থিতি কমতেই পারে, উৎসাহের একটু ঘাটতি পড়তেই পারে, এটি খুব স্বাভাবিক। কিন্তু মানে সম্পূর্ণ নির্বাচনটা, নির্বাচন তো শেষ হয়ে গেছে 5টি দফায়, এটা একটা এই কোনো প্রকার সংঘাত সংঘর্ষ হানাহানি ছাড়া একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটাও কিন্তু একটা ভালো দিক। স্থানীয় ইভেন ধরেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনেও যে হানাহানির ঘটনা ঘটে, এটা উল্লেখযোগ্য পরিমাণে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা নাই। অর্থাৎ নির্বাচন আমি করছি, আমার দল আমার লোকজন সব আসছে, আরেকজন করছে না, সে ঘরে বসে আছে, সেটা ঠিক এই প্রতিরোধ করতে গিয়েছে কিংবা বর্জন করে ঘরে ঠেকাতে গিয়েছে, বিষয়গুলো এরকম না। তারপরেও সাধারণ ভোটারের একটা উপস্থিতি ছিল দলমত নির্বিশেষে। তবে এই জায়গাটুকু আমরা এগিয়ে নিতে চাই। আপনি যেটা বলতেছিলেন দুদু ভাই, যে আইন সংশোধন না করে এই জায়গাগুলো তৈরি হয়ে রয়েছে, বিষয়টা তা না। আইন কিন্তু সংশোধন করা হয়েছে, সেক্ষেত্রে আইন সংশোধন না করলে এটা যে কোনো জায়গাতে এটা উচ্চ আদালতে স্যাংশন করে এটা বন্ধ করে দেওয়ার জায়গাটাও তৈরি হয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন দুটা ভিন্ন অবয়বে আমাদের কাছে, দুটার গুরুত্ব ভিন্ন। ফলে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন, দুটো নির্বাচনকে ঘিরেই বিএনপির যে স্ট্যান্ড, একই স্ট্যান্ড রয়ে গেছে, একই স্ট্যান্ড টোটাল নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। এটা হয় না যে জাতীয় সংসদ নির্বাচন সরকার গঠনের নির্বাচন, তার গুরুত্ব সর্বাধিক। স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় বিষয়গুলি নিয়ে ডিল করে তুলনামূলকভাবে কম। জাতীয় সরকারটাকে আমরা অনেক বেশি ক্রেডিবল করতে চাই, সেই ক্রেডিবল করতে গেলে, গুরুত্ব বাড়াতে গেলে, গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বটা বাড়াতে হবে। স্থানীয় সরকার কাঠামো, স্থানীয় সরকার যত বেশি গুরুত্বপূর্ণ হবে, পার্লামেন্ট তত বেশি মাথা উঁচু করে দাঁড়াবে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একটা এমপির কাজ হতে পারে না, সেখানে অনেকগুলো কাজ আছে যেগুলো স্থানীয় সরকারের জায়গাতে শেষ করে দেবে। সেই ক্ষেত্রেও আমার পার্লামেন্টের পলিটিক্সকে সুসংগঠিত করলে, সকলের কাছে গ্রহণযোগ্য করতে, আরও বেশি গণতন্ত্রের পিলারগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে আমার মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচনটাকে সিরিয়াসলি নিয়ে সবার অংশগ্রহণ করা উচিত যে কোনো অবস্থায়, এটা আমি বিশ্বাস করি। এবং সেই প্রত্যাশাও থাকবে সামনের দিনগুলিতে একটা উৎসবমুখর নির্বাচন। আমরা আরও আলাপটি কন্টিনিউ করবো কিছুক্ষণ, একটা ছোট বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, আশা করছি আপনারা যারা আমাদের সাথে আছেন এই অনুষ্ঠানেই থাকবেন। লিটল টাটা বাই টিভি সংলাপ অনুষ্ঠানে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে আজকে দুজন রাজনীতিবিদ আলোচনায় আছেন, জনাব শামসুজ্জামান দুদু এবং অসীম কুমার উকিল। আমরা যেই আলোচনায় বিরতির আগে কিছুটা রিফ্লেক্ট করার চেষ্টা করেছি, দুদু ভাই আপনি কিছুটা শুরু করেছিলেন যে জাতীয় রাজনীতির একটা প্রভাব বা স্থানীয় রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতির উপরে, কিন্তু জাতীয় রাজনীতি যেটি সম্প্রতি অনুষ্ঠিত হচ্ছে সেটার সম্পর্কে আপনি বলেছেন যে বিরোধী দলের এই সংসদে ইলেক্টেড হয়ে আসার যে মেকানিজমটা, প্লাস আপনি বলছিলেন যে 14 দলের মধ্যেও আসন ভাগাভাগির প্রশ্নটা, এটি তো সাধারণ মানুষের কাছে আপাত দৃষ্টিতে পরিষ্কার ছিল না। আপনারা রাজনীতিবিদরাই তথ্যপত্র যেটি দিচ্ছেন, আমরা গণমাধ্যমে সেটা জানতে পারি, ওপেন কিন্তু জানার সুযোগ নেই। প্রশ্নটা হচ্ছে যে 14 সাল থেকে যে ঘটনাগুলো ঘটা শুরু করেছে বাংলাদেশের, যেটা আমরা এরশাদ সাহেবের বিরুদ্ধে সামরিক স্বৈরাচার বলে আমরা যে দীর্ঘ 9 বছর আন্দোলন করেছিলাম, সেখানে মানুষের ভোটাধিকারটা ফিরিয়ে আনা, অর্থাৎ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, বিষয়টা এইরকম একটা মানে 91-এ নির্বাচন, তারপরে 96-এ গিয়ে
এই এই মানে দলীয় বিবেচনায়, অর্থাৎ সরকার যদি এখন যেরকম শেখ হাসিনা আছেন, তখন বেগম খালেদা জিয়া, তার আন্ডারে ভালো নির্বাচন হতে পারবে না, এই বিবেচনা থেকে সেই সময় তুমুল আন্দোলন করা হয়েছে এবং কেয়ারটেকার সরকার, সেটাও আজকের যিনি প্রধানমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী, তখন এরশাদ সাহেব ছিলেন, তখন জামাত ইসলাম এরা করেছিলেন। এই আন্দোলন যারা করেছিলেন এবং ওই আন্দোলনের মধ্য দিয়ে কেয়ারটেকার বেগম জিয়ার নেতৃত্বে আইনে রূপান্তরিত হওয়ার পরে শেখ হাসিনা আওয়ামী লীগের 21 বছর পরে তিনি ক্ষমতায় আসেন। মজার ঘটনা হচ্ছে এমনকি সর্বশেষ 1/11-এর পরে যে নির্বাচন 2008-এ, সেটাও কেয়ারটেকারের মানে সামরিক সরকার বলেন সামরিক ব্যক্তিদের সমর্থনে কেয়ারটেকার, যেটা বেআইনি। তার আগেরটা ছিল সাংবিধানিক, সেটি আবার শেখ হাসিনা মানেননি। অর্থাৎ 96-এ কেয়ারটেকার মানেননি, মানে হওয়া ছাড়া তিনি ইলেকশনে যাবেন না। আবার এখানে কোনো সাংবিধানিক কেয়ারটেকার 1/11-এ যেটা আসে মঈনুদ্দিন ফখরুদ্দিন আর্মি ব্যাকড, সেটা আর্মি সমর্থিত, সাংবিধানিক না। তো আমার কাছে কেন এটা উল্লেখ করছে যে ওইভাবে ক্ষমতা আসার পরে তিনি পরবর্তীতে কেয়ারটেকারটা বাতিল করেন। তিনি বলেছিলেন কোনো দলীয় প্রধানের নেতৃত্বে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তিনি আবার এখন পরপর 3টা তার নেতৃত্বে নির্বাচন হচ্ছে, মানে তিনি ক্ষমতায় থাকলে এক, বিরোধী দলে থাকলে আর এক, ব্যাপারটা এরকম। প্রশাসন বলে এখন কিছু নাই। পুলিশ এখন স্পষ্ট হয়ে গেছে মিস্টার বেনজিরের ঘটনার মধ্য দিয়ে, মিস্টার আজিজের ঘটনার মধ্য দিয়ে, যে তারা 18 সালের নির্বাচন কিভাবে, যেটা অভিযোগ উঠেছিল যে মধ্যরাত্রে সমস্ত ব্যালট বাক্স ভরে দিয়েছিল, এটা জামাতের রাষ্ট্রদূত, এক্স আইজিপি এবং এক্স আর্মি চিফের দায়ভার কোনো কেউই নিচ্ছে না, সবাই ডিসক্লেমার দিচ্ছে, এবং এখন সরকার নিচ্ছে না, যেহেতু পাসপোর্ট এবং অন্যান্য যেগুলো দেখি আমরা মিডিয়াতে, হ্যাঁ কিছু কোনোটাই নিচ্ছে না, যেহেতু তারা এখন আর সরকারের নাই। কিন্তু মজার ঘটনা আছে, একটা মামলাও তাদের বিরুদ্ধে হয় নাই। বেনজির সাহেব সপরিবারে দেশ ছাড়ছেন এবং সেটাকে প্রথমে ওবায়দুল কাদের সাহেব মুখপাত্র হিসেবে বলেছিলেন যে কোথায় আছে আমরা জানি না, আর পরে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে তার উপর তো নিষেধাজ্ঞা নাই, মানে দেশ ছেড়ে যাওয়ার ব্যাপার, তার মানে সরকারই তাকে যাওয়ার ব্যবস্থা করেছে। এই যে মিস্টার আজিজ, মানে কি ভয়াবহ চিত্র, তার 2 ভাইকে আপনার পাসপোর্ট করাইছে কিভাবে, তিনি নিজে কি কি মানে সম্পদ অর্জন করছেন, এগুলো আলোচনা করতেও আমরা যারা রাজনীতি করি মনে হতো মিলিটারি, মনে হতো পুলিশ, এরা হচ্ছে দেবদূত, স্বর্গীয় বিবেচনায় তারা একটা প্রতিনিধি, এতটা ঘৃণ্য পর্যায়ে নামতে পারে, এইভাবে সম্পদ অর্জন করতে পারে, এটা গত 52 বছরে আর কখনো লক্ষ্য করা যায়নি। অভিযোগ উঠছে, কিন্তু এখনো তো কি কি বেরোবে আমি জানি না, যে যতটুকু বেরোইছে ভয়াবহ। এদের ঘাড়ের উপরেই এসে ইলেকশনগুলো করছেন এবং তারাই হচ্ছে তাদের আসছে। টিলেকশন নাই, ইলেকশন। আর জাতীয় পার্টির সঙ্গে যে আলোচনা এইবার সর্বশেষ, আমরা তখন জেলে, আমরা পত্রপত্রিকায় জেলে বসে যতটা দেখেছি, এক অভিনব ব্যাপার, মানে আপনার 14 দলের সঙ্গে সিট ভাগাভাগি তারা করতে পারে, যেহেতু তারা কোয়ালিশনের মধ্যে আছে। বিরোধী দল হিসেবে যারা মনে করছে সেটা জাতীয় পার্টি, মিস্টার কাদের সাহেব, এবং কাদের সাহেবও কিভাবে ইলেকশন হয়েছে তিনিও ইঙ্গিত করছেন যে কিভাবে আসে দুনিয়ার লোক জানে। তাদের 26টা সিট দেওয়ার কথা বলে, 26টা সিট কিভাবে তারা পায় সেটাই। যাই হোক, এই নির্বাচনটা হয়েছে মানে দেওয়া থোয়ার নির্বাচন, এটা কোনো মানে ভোটার তার ইচ্ছা মতো তার প্রতিনিধি, তার পছন্দের প্রতিনিধিকে ভোট দেওয়ার, এই কারণগুলির জন্যই আপনারা সেটিকে অংশগ্রহণ করেন, এই কারণ তো প্রতিবাদ হিসেবে, হ্যাঁ এই কারণ যে ইলেকশন হচ্ছে না, এটা তো আমরা উল্লেখ করে আমরা ইলেকশন বয়কট করছি, যে এটা কেয়ারটেকার ছাড়া ভালো কোনো নির্বাচন হবে। এবং নির্বাচন পরবর্তীতে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, অর্থাৎ গণতান্ত্রিক বিশ্ব বলতে যেটা বোঝায়,
তারা কিন্তু সবাই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হিসাবে অ্যাকসেপ্ট করে না, এখনো পর্যন্ত না। যদিও তারা কনগ্রাচুলেট করে গভর্নমেন্টের সাথে কাজ করছে, এটিও আমরা গভর্নমেন্টকে দেখছি। কংগ্রেচুলেট করা একটা জিনিস, আর ইলেকশনকে অ্যাকসেপ্ট করা একটা জিনিস। জি, এই প্রসঙ্গে একটু কথা তুলতে চাই অসীমদা। বিশেষ করে একটু আগে যে কথা হচ্ছিল, বিএনপি জাতীয় এবং স্থানীয় নির্বাচন দুটোতেই বয়কট করছে। কেন বয়কট করছেন তার কিছু রিজন উনি উল্লেখ করলেন, এই কারণগুলিতে ওনারা বয়কট করেছেন। বেশ কতগুলো প্রসঙ্গ উল্লেখ করলেন। আপনার কিছু অ্যানালিসিস এই ক্ষেত্রে নিতে চাই। আপনার ইতিহাসটা টেনে এনেছেন। 90 আমরা ছিলাম, দুদুভাইরা আমাদের সিনিয়র, ইমিডিয়েট সিনিয়র। দুদুভাইরাই আন্দোলনগুলো শুরু করেছিল, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন। আমাদের হাত দিয়ে এটার একটা আপাতত সফল সমাপ্তি হয়েছিল 90-এর। আমাদের আন্দোলনের মূল স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। দেখেন, এই স্লোগানটা সাংঘাতিক পপুলার স্লোগান ছিল, সারা দেশের মানুষ এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা সর্বদলীয় ছাত্রৈক্য, ওদিকে 8 দল 7 দল 5 দল এরা মিলে আমরা আন্দোলনটা করেছিলাম। এই যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই যে যাকে খুশি তাকে দেওয়া, ভোট একটা মানুষের অমূল্য সম্পদ। এটা যাকে খুশি তাকে দেওয়া যায় না, যথাযথ স্থানে দিবে, প্রকৃত লক্ষ্যে দিতে হবে। প্রকৃত লক্ষ্যে দিতে হবে। সেই কথাটা যাকে খুশি তাকে দেবো কথাটা কেন বলতেছে? হোল ভোটিং সিস্টেমটার উপর একটা বীতশ্রদ্ধ হয়ে আর কি তুচ্ছার্থে কথাটা বলতেছে, আমার ভোটটা আমি দেবো, দেওয়ার সিস্টেমটা করো। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আন্দোলনটা করেছি এবং অত্যন্ত সফলতার সাথে আমরা আন্দোলনটা করেছি। এটার সাথে আমাদের ছিল হত্যাক্ষ ষড়যন্ত্রের রাজনীতির চির অবসান হবে, ধর্মান্ধতার রাজনীতির অবসান ঘটবে। সেটা নিয়ে 91-27 ফেব্রুয়ারি নির্বাচন হলো, বিএনপি সরকার গঠন করতে গেল। এই সরকার গঠন করতে গিয়ে প্রথম বিএনপি 8-7-5 দল সর্বদলীয় ছাত্রৈক্যের যে এজেন্ডাগুলি ছিল এটার সাথে পাশ কাটাইছে, এদের সাথে বেইমানি করেছে। সেখানে মূল স্লোগানই ছিল যে এরকম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলিকে নিয়ে আমরা রাজনীতি করব না। কিন্তু 27 ফেব্রুয়ারি নির্বাচনোত্তর বিএনপি যে সরকার গঠন করলো, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেখানে প্রধানমন্ত্রী হলেন, সেখানে জামাতে ইসলামের সমর্থন নিয়ে তারা ক্ষমতারোহণ করলেন 2টা মহিলা সিট দিয়ে। এটা নিশ্চয়ই ইতিহাসের বিষয়গুলি খেয়াল আছে। এই যে এখানে 8 দল 7 দল 5 দলের যে কথাগুলি ছিল, সেই কথাগুলির সাথে যে হলো, কথা রক্ষা হলো না, কথাগুলির সাথে উল্টো পদক্ষেপ নেওয়া হলো। সেখান থেকেই তো 8 দল 7 দল 5 দল বা সর্বদলীয় ছাত্রৈক্যের ভাঙনটা শুরু হয়েছে। আমরা আন্দোলনটা বছর পার করতে পারলাম না, মাস পার করার আগে আন্দোলনের যে মূল থিম সেই জায়গাটা ভেঙে গেল। ভেঙে বিএনপি ক্ষমতাসীন হলেন, বিএনপি এগিয়ে গেল জামাত ইসলামের পূর্ণ সমর্থন নিয়ে। সেই থেকে চলার পথগুলি আরও বেশি করে কণ্ঠকাকীর্ণ হলো যখন 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনটা গেল। সমস্ত মানুষের দাবি দাওয়াকে উপেক্ষা করে নির্বাচনে গেল, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচন রুখে দাঁড়িয়েছিল। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম আর কি, যে 90-এ দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যে জায়গাটা ফয়সলা করেছিলাম 75 থেকে 90 পর্যন্ত, এই সময়গুলিতে নির্বাচন প্রক্রিয়াকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, মিডিয়া কু করা হয়েছিল না, এই আর্মি ক্যান্টনমেন্টে বসে দল গঠন করার প্রক্রিয়া দেওয়া, সেই জায়গাটাকে একটি জায়গায় এনে 90 আমরা একটা সফল আন্দোলনে দেখে গিয়েছিলাম। এবং বিএনপি সেই আন্দোলনের সফলতার মূলে কুঠারাঘাত করে দেশটাকে যে জায়গায় নিয়ে গেল। পরবর্তী সময় নির্বাচনকে গেলে এই বিতর্কগুলি আরও বেশি উত্থাপিত হলো এবং পরবর্তী সময়ের 2টা জিনিস, একটা হলো বিচারপতি হাসানের বয়স 2 বছর বাড়িয়ে তাকে কেয়ারটেকার সরকারের প্রধান করার যে হীন ষড়যন্ত্র, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, বিএনপির মনোনীত মহামান্য রাষ্ট্রপতি আজউদ্দিন স্যার, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি যখন একসময় নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে নিজেকে ঘোষণা করলেন, 2টা মাইলস্টোন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে হোল সিস্টেমটাকে কলাপস করার জন্য কাজগুলি হয়েছে। তারপর থেকে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের কথাটা খুব স্পষ্ট। আমি এই কথা বলছি না যে আমরা অন্য কোনো পদ্ধতিতে যাব না। আমরা 90-এ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমরা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার আমরা গিয়েছি। 96 সালের 15 ফেব্রুয়ারি সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, গিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সংবিধানের পরিপন্থী কোনো পদক্ষেপ নেব না। সারা বাংলাদেশের মানুষ যখন চাবে অন্য কোনো পদ্ধতি, আমি সেটা যাব না, আমি কিন্তু তা বলছি না। কিন্তু কোনো একটি দলের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা বাস্তবায়নের জন্য আমি
সেই পদক্ষেপে যাব না। সারা দেশের মানুষ যেখানে থাকবে সেখানে থাকবে। সারা দেশের মানুষ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। সেই জায়গাটাতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বা আওয়ামী জোট আছে, আর জোট আছে নির্বাচনের প্রাক্কালে ভাগাভাগি নিয়ে সংকট হবেই, মহাজোট তার সাথেও সংকট হবে। এটি খুব স্বাভাবিক প্রক্রিয়া বাংলাদেশের গত 52 বছরের ইতিহাসে। আমরা বাকশাল তৈরি করেছিলাম স্বাধীনতার পক্ষের সমস্ত দলগুলিকে নিয়ে। 75-এর 15 আগস্ট পরবর্তী সময়গুলোতে ভাঙন ধরেছে, 15 দল হয়েছিল, 15 দল ভাঙে 8 দল 7 দল হয়েছে। এই ভাঙন প্রক্রিয়াটা স্বাভাবিক, পছন্দ হওয়া না হওয়াটা স্বাভাবিক। সেই স্বাভাবিক প্রক্রিয়ার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে 14 দলের জোটের মধ্যে যেমন পছন্দ অপছন্দ ছিল, ঠিক তেমনি জাতীয় পার্টির সাথেও এই সংকটগুলি ছিল। আবার সেই সংকটগুলি কাটায় এখন আবার আমরা 14 দল যাত্রা শুরু করেছি। জাতীয় পার্টিও নতুন করে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা যে 26টি আসনে আসলো সেটি নিয়ে প্রশ্ন রেইজড হয়েছে, সেটি নিয়ে আপনি কোনো মন্তব্য? না, এটা মন্তব্যের কোনো বিষয় না, এটি খুব স্বাভাবিক প্রক্রিয়ায়। আচ্ছা, এই 26টা সিট নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সেখানে সেই জায়গাগুলিকে সম্পূর্ণ ধরে রাখা সম্ভব হয় না, এটা মাঠের রাজনীতি। এই যে 62 জন স্বতন্ত্র এমপি হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতি নিউ ডাইমেনশন। এরকম 26 জন নিউ ডাইমেনশন এই জায়গাগুলিতে দাঁড়িয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের ইতিহাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারের উপস্থিতি বেড়েছে। একটা তথ্য যেটি যে কোয়ালিশন যারা 14 দলে তাদের মধ্যে সিট ভাগাভাগি হতে পারে, বিরোধী দলের সাথে হতে পারে কিনা এই প্রশ্নটি রেজ করেছেন। না, এটা হতে পারে, সর্বত্রই হতে পারে। এই জায়গাটা সর্বত্রই থাকবে। ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সবার সাথেই পছন্দ অপছন্দ জায়গাটা থাকে বলেই এই কথাগুলি আসতেছে। এটা একেবারেই মানে কোনো দেশের নির্বাচনের ইতিহাসে একেবারেই এগুলি ঘটে না, আমাদের এখানে নতুন ঘটেছে, বিষয়টা এরকম না। ধরেন মানে ব্যাক এন্ডে আলাপ হতেই পারে। হ্যাঁ, না, এগুলি হয়। মানে রাজনীতিতে দৃশ্যমান সবকিছু ফাইনাল কথা না, অদৃশ্য অনেক কিছু আছে। দৃশ্যমান এবং এই অদৃশ্যমানটা মেলায় ফাইনালের রাজনীতি, কম্বিনেশনই রাজনীতি। হ্যাঁ, আপনার আবার জাতীয় পার্টি আপনার 90-এর পরের সবচেয়ে ভাগ্যবান একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা কখনো ক্ষমতায় যায়নি, কখনো ক্ষমতার বাইরে থাকে, ক্যাটালিস্টের রোল প্লে করে তারা। এই তো বললাম যে কখনো ক্ষমতায় যায়নি, কখনো ক্ষমতার বাইরেও থাকেনি। রাইট। এরশাদ প্রয়াত হওয়ার পরে জাতীয় পার্টিকে অনেক বেশি সংকট মোকাবেলা করতে হয়েছে। সেই সংকটের কিন্তু শেষ আমরা একটু ফিরে এসে ছোট বিরতি নিয়ে দুজনের কাছ থেকে ক্লোজিং কিছু বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করব, এবং সে পর্যন্ত দর্শক আপনারাও আশা করছি আমাদের সাথেই থাকবেন। আজকে লিটল টাটা মাই টিভি সংলাপের সর্বশেষ বিরতির পরে আবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন আলোচক স্টুডিওতে আছেন, জনাব শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অসীম কুমার উকিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি। অসীম দা, আমরা দুদু ভাইয়ের কাছে যাই এই পর্যায়ে। প্রথমে সেটি হচ্ছে যে যেই আলাপগুলো করলাম দুদু ভাই আজকে, বাজেট কিছুটা হলো, উপজেলা বা জাতীয় রাজনীতির প্রসঙ্গে, এখন আমরা যেই কথাটি বা এক ধরনের একটা ফ্রেমিং যে বেশ কিছু আলোচনা ব্যাক এন্ডে হয় এবং বেশ কিছু আলোচনা সামনে হয় যেগুলো মানুষ জানে, এই দুটোর সমন্বয় রাজনীতি। সামনে আলোচনার পিছনে আলোচনা, এটা হচ্ছে এক ধরনের সুবিধাবাদিতার লক্ষণ আমার কাছে মনে হয়েছে। সেটি হচ্ছে জাতীয় পার্টি নিজেই তার চেয়ারম্যান কথা প্রসঙ্গে বলেছে যে গৃহপালিত বিরোধী দল আলটিমেট সম্মানজনক অবস্থায় থাকে না, তিনি নিজেই স্বীকার করেছেন। বিরোধী দল আর জোটভুক্ত বিরোধী দলের বিষয় নিয়ে আলাপ হতে পারে, সেখানেও জি এম কাদের সাহেব বলেছিলেন যে আমরা নির্বাচনটা কি করে ভালো করে অংশগ্রহণমূলক করা যায় সেই বিষয়গুলো আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করছে। যখন গুলশানে বিভিন্ন বারবার নির্বাচন, এটা বোধহয় আপনার খেয়াল আছে, তিনি বলেননি সিট ভাগাভাগি আমরা আলোচনা করছি, এটা পত্রপত্রিকা অনুমান করে তারা প্রকাশ করে। এবং কিছুটা হাইড এন্ড সিকও ছিল। উনি যেমন দিল্লি থেকে ফিরে এসে প্রেসকে বললেন যে কি আলাপ হয়েছে, এটা বলা যাবে না, ওরা যদি পারমিশন না দেয়, মানে বলা যাবে না এই পর্যন্ত থাকলেও হতো, ওরা যদি পারমিশন না দেয়, পারমিশন শব্দটা তিনি ব্যবহার করেছেন।
আমার কাছে মনে হয়েছে যে মানে বর্তমান যে সিচুয়েশনটা সেটা গণতান্ত্রিক এবং ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র এবং গণতান্ত্রিক, অর্থাৎ দেশে মত প্রকাশের অংশগ্রহণমূলক নির্বাচন, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা হারিয়ে যাওয়া, অর্থাৎ আমরা একটা সিস্টেমে গেছিলাম। উনি যেটা বিরোধী দলের সঙ্গে অভিযোগ করলেন সেই সময় বিশ্বাসঘাতকতা, এই শব্দটা জাস্ট উনি উল্লেখ করলেন, সেটা হচ্ছে 91 সালে যে অর্জনগুলো, অর্থাৎ আপনি নির্বাচনে জয়লাভ করেছেন কিন্তু 7 দলের পক্ষ থেকে জয়লাভ করছেন না বিএনপিতে, সেটা না, 8 দলের কথা মতো আপনাকে চলতে হবে, অর্থাৎ শেখ হাসিনার কথা মতো আপনাকে চলতে। কিন্তু দুইটি দলই তো 3 জোটের রূপরেখা ভেঙেছে বলে দাবি কোনো করছে। না, এখানে রূপরেখা, আপনি গণতান্ত্রিক সিস্টেমে গেলে আপনি আপনার কর্মসূচি নিয়ে গিয়ে জিতেছেন, আওয়ামী লীগ জিতলে আওয়ামী লীগ অনুযায়ী কাজ করবে। আমাদের কর্মসূচিটা হচ্ছে সামরিক স্বৈরতন্ত্রকে, এরশাদকে বিদায় করা, গণতন্ত্র ফিরিয়ে আনা। তো গণতন্ত্র ফিরিয়ে আনার পরে আপনি একটা গল্প তৈরি করলেন 3 দলের ঐক্য জোটের মানে রূপরেখা, সেটা তো হচ্ছে আপনার রূপরেখাটা হচ্ছে এই ভালো একটা নির্বাচন। গণতন্ত্রের সিস্টেমটা কি? যদি বিএনপি জয়লাভ না করে আওয়ামী লীগ যত, আওয়ামী লীগ কি বিএনপির সঙ্গে কথা অনুযায়ী চলবে নাকি? এখানে বিশ্বাসঘাতকতা আর কি হলো? বরঞ্চ আপনি বলতে পারেন 96-এ যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে কেয়ারটেকার বেগম জিয়ার মেনে না, সরি মেনে নিয়ে তিনি সেই সংসদ, যে সংসদ আওয়ামী লীগ কখনো 15 ফেব্রুয়ারি মানে না কিন্তু আইনটা মানে, সেই আইনটা হচ্ছে কেয়ারটেকার, বেগম জিয়ার নেতৃত্বে কেয়ারটেকার। সেই পার্লামেন্টে কিন্তু আওয়ামী লীগও ছিল না, ওই পার্লামেন্টে আইনটা পাস হয়েছিল। এই আইন পাস হওয়ার পর 21 বছর পরে আওয়ামী লীগ পূর্ণবার ক্ষমতায় আসে নির্বাচনের মধ্যে দিয়ে, বিরোধী দল হিসাবে বেগম জিয়া আসে। 14 সালে যখন নির্বাচন হচ্ছে, তুমুল আন্দোলন, তখন শেখ হাসিনা কিন্তু বলেছিলেন একটা প্রেস কনফারেন্সে, আমি সংবিধানের ধারাবাহিকতা, এই একই কথা বেগম জিয়া বলছিলেন 96-এ 15 ফেব্রুয়ারি নির্বাচন, যে এটি সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা, এবং তিনি এটা রক্ষা করেছিলেন, বলেছিলেন রক্ষা করেছিলেন। শেখ হাসিনা ওই একই কথা বলেছিলেন 14 সালে, যে এই নির্বাচনের পরে আমরা সকল দলের সঙ্গে আলোচনা করে একটি ইলেকশন করব, যেটি বেগম জিয়া বলেছিলেন। বেগম জিয়া কথা রেখেছিলেন, তিনি বেইমানি করেন, মানে এই কারণে ছেড়ে দিয়েছেন, ছেড়ে না আইন পাস করেছেন। আচ্ছা, আর এখানে শেখ হাসিনা কথা দিয়েছিলেন, কথা রাখেনি। তো কথা না রাখলে কি বলে? আমি ওই অসীমের কট্টর কথাটা ব্যবহার করছি না, মানে বেইমানি করছে, এটা আমি ব্যবহার করছি না। কথা দিয়ে কথা না রাখাটা ধর্মগত দিক থেকেও ভয়ঙ্কর মুনাফিকি, সেই কথাটা ওখানে রাখিনি। এবং সেই কারণে বলছি যে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ আর গণতন্ত্রের ভিতরে একটা পার্থক্য আছে। গণতান্ত্রিক ব্যবস্থা যে কোনো সময় পদত্যাগ করে ক্ষমতাতে আবার জনগণের কাছে যায়, মানে ম্যান্ডেট নেওয়ার জন্য। তো এরা ম্যান্ডেট নিতে যায় না, কারণ ম্যান্ডেট পাবে না। শেখ হাসিনা ক্ষমতা ছাড়েনি, যে কথা নিজে বলছিলেন কেয়ারটেকার এখন বিদেশে রপ্তানি যোগ্য, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, সেই কেয়ারটেকার তিনি বাতিলই শুধু করেনি, তিনি এটা ভুলে গেছেন তার ইয়ে থেকে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি নিয়মবর্তিতা, 71, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ এগুলো ফেরত আনতে চান, তাহলে মানুষের ভোটাধিকার আপনার ফেরত দিতে হবে। এই ন্যূনতম এর মধ্য দিয়ে আবার রিবিল্ড হতে পারে, আসতে পারে। এছাড়া আর কোনো দ্বিতীয় পথ আছে বলে আমার কাছে মনে হয় না। বিশেষ করে অসীমদা, আমরা যেহেতু শেষের দিকে আপনার ক্লোজিং বক্তব্য শুনবো, তার আগে একটু ছোট তথ্য, যে এই যে প্রায়ই আমরা রাজনৈতিক আলোচনায় যেটা শুনছি যে 3 জোটের রূপরেখা থেকে ডিরেইল হয়ে গেছে, দুটো দলই একে অপরকে বলছে, কিন্তু আবার তখন বলা হচ্ছে যে না, আমরা তো আমাদের রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণেই এই পরিবর্তনটা করেছিলাম। এটা তো সুবিধাবাদী কথা, যেটা বলতেছিল নাকি আমরা সবাই ঐক্যমত হয়েছে বেসিক কিছু জায়গায় যে আমরা এভাবে চলবো, এই বেসিক জায়গায় ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, সেই জন্যই তো ঐক্যমতের কথাটা আসছে। 8-7-5 দলের সবাই মিলে জায়গাটা, আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য 10 দফা প্রণয়ন করেছিলাম, বেসিক কিছু জায়গা, যে জায়গাগুলিতে এখন দুদুভাই বলছে যে ক্ষমতায় দুদুভাই গেছে কি অসমীকুলের কথা মতো চলবে। অসমীকুলের কথা মতো চলার তো কোনো বিষয় এখানে আসেনি, এটা কমন কিছু কথা ছিল যে জায়গাটা। এবং সেই ক্ষেত্রে গণতন্ত্রের পথে অন্তরায় হলো ধর্মীয় রাজনীতি, কাজে সেই ধর্মীয় রাজনীতি যারা করে সেই সংগঠনগুলিকে আমরা অন্তর্ভুক্ত করব না।
এখন এইটার সাথে তো মুনাফিকি করলো বিএনপির চেয়ারপারসন, সেটার সাথে মুনাফিকি করলো তো বিএনপি। একটা জায়গা যখন ভেঙে কিন্তু যায়, জামাতের সাথে পরবর্তী কোয়ালিশন নিয়েও বিএনপি কথা বলে পরবর্তীকালে। অনেক কিছুই আছে একে, কিন্তু আমরা যে জায়গাটা ধরেন বলছি কি 75 থেকে 90 দীর্ঘ সময়টা, সেই সময়ের পথ পরিক্রমায় সামরিক শাসন, স্বৈর শাসন, এদের হাত ধরে মৌলবাদী শাসন, এই জায়গাগুলি মোকাবেলা করে এবং বঙ্গবন্ধুর হত্যাকারী ফ্রিডম পার্টির বাংলাদেশের রাজনীতি, এই যে রাজনৈতিক অপশক্তিগুলিকে মোকাবেলা করে আমরা যখন একটা জায়গায় 90 এসে পৌঁছতে পারলাম, একটা টার্নিং পয়েন্ট স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে 70-এর পরে 71-এর মহান মুক্তিযুদ্ধের পরে 90, সেখানে দাঁড়িয়ে আমরা যে জায়গাটা পৌঁছলাম, যে জায়গাটা মেনটেন করা সম্ভব ছিল, সেই জায়গাটা আমরা মেনটেন করি নাই। ফলে একটা ফাঁক ফোকর তৈরি হইয়া আরও সংকটগুলি তৈরি হয়েছে। এখন আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করেছে, বলতেছিল যে দিনে এক রাতে এক, দিনে এক রাতে একের কথাটা হয়েছে জিয়াউদ্দিন বাবলু দিনের বেলা ক্যাম্পাসে রয়েছে, রাত্রেবেলা গিয়া জয়েন করছে এরশাদের সাথে। কুরবান আলী পণ্যদলের মিটিং করছে দিনের বেলা, রাত্রেবেলা চলে গেছে আরেক জায়গায়। কিন্তু আমরা কিন্তু সর্বদলীয় ছাত্র ঐক্য রাত্রে বসে ক্যাম্পাসে মদন ক্যান্টিনে বসে পরের দিনের কর্মসূচিগুলো কিন্তু প্রণয়ন করেছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলছিল তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার, শিশু আর পাগল ছাড়া কেউ জানে না, বোঝে না, শিশু আর পাগল ছাড়া কেউ নাই, এটা অন্য কেউ বলে নাই। এই জায়গাগুলি আছে, জায়গাগুলি নিয়ে আমরা আগাইতে চাই। বলতেছিল 52 বছরের ইতিহাসে এই পুলিশ প্রধান বা সেনাবাহিনী প্রধান এরকম নাই, কথা তো ঠিক নাই। এটা তো ম্যাটার অফ প্রাউড। আজকের দিনে দাঁড়িয়ে অনেক কথা বলছে, আমরা সবাই মিলে যখন বেনজিরের ঘটনাগুলি সামনে এনেছে তখন কথা বলার সুযোগ হয়েছে। কিন্তু এটা তো ঠিক যে বেনজির আহমদ পুলিশের আইজি হিসেবে একজন সফল মানুষ, সবাই তার প্রশংসা করছে। একটা পুলিশের আইজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিল, একটা পুলিশের আইজি পুলিশ রিক্রুটমেন্ট নিচের টায়ারে রিক্রুটমেন্টের যে পদ্ধতিটা তৈরি করেছে, বড় মানে ব্যর্থ লোক নেই, এটা প্রশংসা করেন না, এটা আপনার বিপক্ষে যাবে। কথাগুলি শুনতে ধৈর্য হারাই বলতেছেন। না না না, আপনি এমন একটা লোক সম্বন্ধে কথা বলে আবার বললে নাকি যে সে পুলিশ রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে সে ফ্রেশ করে নিয়ে এসেছে। পুলিশ রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কনস্টেবল নিয়োগ মানে তার সম্পর্কে জাতি সবই জানে এখন, আর কি এখন জানেন, আগে জানালো না কেন? আপনি যদি জানতে জানলেন না কেন? এগুলি আরো আগেও আসতে পারত, আনে নাই কেন? তাহলে দুদু বাইরে এটার মধ্যে শেয়ার হোল্ডার একটা নিউজপেপার ব্রেকিং নিউজ করার পরেই সেটা সামনে আসে। হ্যাঁ, এবং সেনাবাহিনীর প্রধান আজিজ একমাত্র সেনাবাহিনীর প্রধান যে জন্মের পরে জয় বাংলা স্লোগান দিয়ে বড় হয়েছে, বিশেষ বৈশিষ্ট্য। তার বিরুদ্ধে কিন্তু এই দুর্নীতির অভিযোগ আনা হয় নাই, বলছে তার ভাইয়েরা কি করছে, সেটা ভিন্ন চ্যাপ্টার। আজকের আলোচনায় আমরা অংশ নেওয়ার জন্য, বেশ প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য দুজনকে ধন্যবাদ জানাবো, শামসুজ্জামান দুদু এবং জনাব অসীম কুমার উকিল। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।